আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আমাদের নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ের 15 নম্বর ক্লাসটা করব। সো তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও আমার ভয়েস ঠিকমতো শোনা যাচ্ছে কিনা এবং স্ক্রিনে লেখা ঠিকমতো দেখা যাচ্ছে কিনা। এই দুইটা ইনফরমেশন একটু জানিয়ে দাও, আমার ভয়েস ঠিকমতো শোনা যাচ্ছে কিনা এবং স্ক্রিনে লেখা দেখা যাচ্ছে কিনা। ওকে, শ্রাবণী বলছো ক্লিয়ার, ফারজানা বলছো ক্লিয়ার। আচ্ছা, তাহলে চলো আমরা এখন আমাদের আজকের ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসটা একটু কয়েকটা বেশি স্লাইড আছে, সো অনেকগুলো বেসিক রিলেটেড আলোচনা আছে। বেসিক রিলেটেড আলোচনাগুলোতে আমি স্লাইড দিয়ে দিব, যেগুলো জানার মতন বুয়েট অ্যাডমিশন টেস্ট বা এইচএসসি এক্সামের জন্য সেগুলো নিয়ে আলোচনা হবে। বাট যেগুলো একদম বেসিক সেগুলো আমরা স্লাইডে থাকবে, নিজেরা পড়তে হবে, কেমন? তো একদম শুরু থেকে যদি আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি, তাহলে আমাদের একদম শুরুতেই একটা ম্যাথ দিয়ে শুরু হচ্ছে। আমরা যে ব্যাংকিং নিয়ে কাজ কারবারগুলো পড়লাম, এই ব্যাংকিং রিলেটেড যদি আরো কিছু ঘুরায় পেঁচায় প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো। তোমরা জানো যে ব্যাংকিং রিলেটেডই ভাইয়া অনেকগুলো ক্লাস নিয়েছি। অ্যাকচুয়ালি কারণ আছে, কারণ ব্যাংকিং রিলেটেড জিনিসগুলো যদি খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যায়, এবার এইচএসসিতেও ভালো করবা, এছাড়াও অ্যাডমিশনে তো এইটা থেকেই আসবে, বোঝা যাচ্ছে। সো তোমরা চলো প্রথম প্রবলেমটা চলো আমার সাথে সলভ করো। ফার্স্ট প্রবলেমটা চলো আমরা একসাথে সলভ করি। ওকে, সো ফার্স্ট প্রবলেমটা কি বলা আছে? ব্যাংকিং অ্যাঙ্গেল সমান রেখে যানবাহনের সর্বোচ্চ বেগের মান 60% বাড়াতে রাস্তার ব্যাসার্ধ কত পার্সেন্ট চেঞ্জ করতে হয়। বেসিক্যালি এই ম্যাথটা আমি যদি নাও করে দিতাম তোমরা পারতা, কিন্তু তাও করাই দিচ্ছি। আমি জাস্ট একটা জিনিস তোমাদের এই ম্যাথটার মাধ্যমে শেখাইতে যাচ্ছি, সেটা হচ্ছে দ্রুত কিভাবে করবা, এই টাইপের ম্যাথগুলা কিভাবে করবা দ্রুত। সো তোমাদের এই জিনিসটা একটু শেখাই দিই। এটা কিন্তু শুধুমাত্র এই চ্যাপ্টারের জন্য না, সব চ্যাপ্টারের জন্য এই টেকনিকটা কাজে লাগবে। একটাকে সামথিং পার্সেন্টেজ বাড়াবো, একটাকে সামথিং পার্সেন্টেজ বাড়াবো, এই একটাকে সামথিং পার্সেন্টেজ বাড়ালে আরেকটা কত পার্সেন্ট চেঞ্জ হয়, কত পার্সেন্ট চেঞ্জ হয়, এই টাইপের প্রবলেমগুলো আসে। এমসিকিউতে বলো, রিটেনে বলো, আসে। সো এই জিনিসগুলো করবা কিভাবে আমি একদম সিম্পল ওয়ে শিখাই দিচ্ছি। কোনটা সেম রাখতে বলছে? থিটা সেম থাকবে, রাইট? থিটা কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। কি চেঞ্জ করতেছি? সর্বোচ্চ বেগ, দ্যাট মিন্স ভি চেঞ্জ করতেছি। ওকে, ব্যাসার্ধ কতটুকু চেঞ্জ হবে সেটার সাথে সম্পর্ক জানতেছি। দ্যাট মিন্স তুমি এই যে সম্পর্কটা দাঁড় করবা কার কার মধ্যে? ভি আর আর এর মধ্যে। তাহলে তুমি ভি আর 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 সাথে থিটা রিলেটেড একটা সূত্র লিখে ফেলো তো। সূত্রটা কি আমরা সবাই জানি, ব্যাংকিং রিলেটেড সূত্রটা tan থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি, রাইট? এই জিনিসটা আমরা সবাই জানি। তো আমরা এই জিনিসটা লেখার পরে তারপরে দ্রুত যদি করতে চাই তাহলে কি করব? তারপরে আমরা যাদের মধ্যে সম্পর্ক করা দরকার, দ্যাট মিন্স ভি আর আর, তাদের সম্পর্কটা দেখব। বাকি সব কিছুকে যদি সরাই ফেলি, তাদের মধ্যে সম্পর্কটা কেমন? তাদের মধ্যে সম্পর্কটা হচ্ছে আমার এটা ধ্রুবক, এটা ধ্রুবক। তো এরকম লিখতে পারি নাকি ভাইয়া? দেখো তো। এই জিনিসটা লেখা যায়, tan থিটা ধ্রুবক, জি ধ্রুবক, এ পাশে পাঠিয়ে দিলা ধ্রুবক, আর এ পাশে চলে আসলো, তাহলে tan থিটা গুণন জি, একবারে বলতেছি ধ্রুবক। তাহলে এই জিনিসটা লিখতে পারি। এই জিনিসটা লিখলে লাভটা কি? লিখলে লাভটা হচ্ছে আমরা এইরকম বলতে পারি। এই জিনিসটা যদি বলি, তারপরের লাইনে আমি অনুপাতে চলে যাব। মাথায় রেখো, যদি সমানুপাতিক সম্পর্ক হয়, সমানুপাতিক সম্পর্ক হইলে তুমি কি করবা? তুমি এখানে v1 v2, এখানে তুমি দিবা r1 r2, রাইট? সো তোমার যদি সমানুপাতিক সম্পর্ক হয়, মাথায় রাখবা যে 1 এর বরাবর 1, 2 এর বরাবর 2 যাবে। আর এখানে স্কয়ার ছিল একটা, স্কয়ারটা দিয়ে দিবা। স্কয়ার ছিল একটা, স্কয়ারটা দিয়ে দিবা, কেমন? ওকে, তাহলে এখন ম্যাথ কিন্তু সিম্পল হয়ে গেল। ম্যাথ এখন জাস্ট ভ্যালু বসানো ছাড়া আর কিছুই না। বলছে বেগের মান 60% বাড়াতে, বেগের মান তুমি কি করবা? 60% বাড়াবা। এই জিনিসগুলো কিন্তু দ্রুত দ্রুত চিন্তা করে ফেলতে হবে। তার মানে শেষ বেগ হবে আদি বেগের কত অংশ? আদি বেগ প্লাস 60% অফ 60% মানে 0.6 আদি বেগ, রাইট? তাহলে এটাকে আমি একবারে বলতে পারি না এরকম ভাইয়া 1.6 v1, 60% মানে কি? 0.6, রাইট? তাহলে 1.6 v1। তাহলে আমরা একটা সম্পর্ক পেলাম, সেটা কি? v2 ইকুয়াল টু 1.6 v1, ঠিক আছে? আচ্ছা, তাহলে বসাই দাও। এখন এই জায়গায় বসাই দিলেই কিন্তু এরপরের কাজ হয়ে যায়, ঠিক আছে? v1 স্কয়ার ডিভাইড বাই 1.6, v1 স্কয়ার 1.6 এর উপর স্কয়ার থাকবে একটা, কেন? কারণ v2 এর জায়গায় বসাইছো না তুমি এটা, হ্যাঁ? তাহলে এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু কাটাকাটি চলে যায়।
দেন তোমার এই ফরম্যাটেই রাখো R1 বাই R2। এখান থেকে তোমার লাগবে কাকে, ব্যাসার্ধ কত পার্সেন্ট চেঞ্জ করতে হবে তোমার, বেসিক্যালি কত পার্সেন্ট চেঞ্জ করা, এটার মিনিংটা হচ্ছে উপর হচ্ছে ডেল আর মানে পরিবর্তন ব্যাসার্ধের, এইটা ডিভাইড বাই কি আদি। এই জিনিসটা তোমার কাছে জানতে চাইছে, তোমার কাছে কি জানতে চাইছে, এই জিনিসটা জানতে চাইছে, ঠিক আছে। কত পার্সেন্ট চেঞ্জ, পার্সেন্ট বলছে দেখে 100টা আসছে, পরিবর্তন চেঞ্জটা বলছে দেখে এটা আসছে। আর সবসময় পরিবর্তনটা এগুলো কার সাপেক্ষে মাপা হয়, আদির সাপেক্ষে, ঠিক আছে। তাহলে তুমি এখন এই ফরম্যাটে নাও, তাহলে তুমি প্রথমত এখানে হিসাব করো, হিসাব করলে কত আসে 1/1.R2 ইকুয়াল টু 1.6 স্কোয়ার, দেখি কত আসে 2.56, মানে আমার এই জিনিসটা আসছে R2 ইকুয়াল টু 2.R1 হয়েছে। এখন আমি এখানে ভ্যালু বসাই দিব, আর কিছু না। অতএব ডেল আর ডিভাইডেড বাই R1 ইন্টু 100%, এটাই বের করবো আমি, ইকুয়াল টু ডেল আর এর জায়গায় R2 মাইনাস R1। আমি কিন্তু একটু ভাঙায় লিখতেছি, কিন্তু পরীক্ষা হলে কিন্তু এত ভাঙায় লিখার সময় থাকবে না, লিখতে পারবা না, ঠিক আছে। এই লাইনটা লেখা দরকার নেই, পরীক্ষা হলে এই লাইন বা এই লাইন লেখা দরকার নেই, ডিরেক্টলি যেটা লিখবা পরীক্ষা হলে এটা লিখবা। 2.56 এখানে বেসিক্যালি কি বসাই দা, 2.56 R1 বিয়োগ R1, তাহলে থাকবে কি 1.56 না, একবারে লিখতে পারো যে 1.56 R1 ডিভাইড বাই R1 ইন্টু 100%, রাইট। এখানে কত আসতেছে, এখানে আসতেছে 156%, অ্যান্সার কত 156%, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে তোমার কি অ্যান্সার, ঠিক আছে। এটাই বেসিক্যালি এটাকে বের করছো তুমি, ঠিক আছে। তুমি বেসিক্যালি কাকে বের করছো, এই যে এটাকে বের করছো, ঠিক আছে। 156% তোমার এই ম্যাথের অ্যান্সার, ঠিক আছে। এই ম্যাথটা তাহলে না দেখাইলেও পারতাম, জাস্ট দেখাইছি যে কিভাবে ইফিশিয়েন্টলি করতে পারো। পরীক্ষা হলে যখন করবা, পরীক্ষা হলে এই লাইনটা লেখা লাগবে না, লিখবা না এটা দ্রুত, এইটার পরে ডিরেক্ট এই লাইনটা লিখবা। পরীক্ষা হলে এটা যখন লিখলা, এই হিসাব কিতাবগুলো না দেখাইলেও পারো, বাট দেখাইতেও পারো, এইচএসসির জন্য অ্যাডমিশনের জন্য এটাও লাগবে না লেখা, ডিরেক্টলি লিখবা এই লাইন দেন এই মানটা, এই যে এটা, ঠিক আছে। তাহলে কয় লাইন লিখবো, 1 2 3, 1 2 3, তারপরে 4 5, ঠিক আছে। তো এই 5 লাইনের মধ্যে এই ম্যাথটা সলভ করব, ওকে। আচ্ছা, তাহলে এবার চলে যাই সামনের দিকে, চলো। তাহলে আমরা দেখলাম ব্যাসার্ধ কত পার্সেন্ট কি করতে হবে, চেঞ্জ করতে হবে, 156% বাড়াতে হবে, কি করতে হবে, বাড়াতে হবে, কারণ R2 টা বড় আসছে R1 এর চেয়ে, মানে বড় আসলে বাড়াতে হয়, ঠিক আছে। ওকে, তাহলে এবার চলে যাই সামনের দিকে, তাহলে সলভটা দেখি ভাইয়া, সলভটাতেও সেম ভাবেই করা হয়েছে। সো v1 স্কয়ার v2 স্কয়ার R2 ইকুয়াল টু এত আসছে। সো R2 ইকুয়াল টু এটাকে এই ভাঙায় লিখছে, বাট আমি ওইভাবেই মনে করি ভালো, ডেল R ডিভাইড বাই R1 ইন্টু 100%, এটাই জানা যাচ্ছে, ঠিক আছে। ওকে, তাহলে এবার চলে যাই সামনের দিকে। তাহলে এই ম্যাথটা আশা করি আমরা পারবো। এবার সামনের দিকে চলে যাই, তোমাদেরকে একটা ম্যাথ দিই, দেখি এই ম্যাথটা তোমরা পারো কিনা। এটা 1 মিনিট সময়, 2 মিনিট যদিও কাউন্টডাউন, আমি 1 মিনিট পর্যন্ত এখানে আনসার করব তোমাদের অ্যান্সারটা। 1 মিনিটের মধ্যে অ্যান্সার দাও, 1 মিনিটের মধ্যে এখানে অ্যান্সার দাও। আবুলুদ্দুল আহাদ বলছো 1.6 স্কয়ার মাইনাস 1 ইন্টু 100% লিখলে হবে না? হ্যাঁ হবে, হ্যাঁ হবে, ওইভাবে লিখলেও হবে। এই ম্যাথটা 1 মিনিটের মধ্যে অ্যান্সার দাও, দেখি 1 মিনিট। আর 2টা ক্লাস লাগবে অরিজিৎ কুমার আজকে, আর 2টা মানে কি আজকে সহ, আর 2টা মানে আজকে একটা, কালকে আরেকটা, এর পরের ক্লাস আরেকটা। অ্যান্সার দাও এটা দ্রুত। এখনো কিন্তু একটা অ্যান্সারও পাইনি।
এক্সক্লুসিভ তামিল বলছো 79.1, আব্দুল আহাদ বলছো 33, কবিতা বলছো 79.1, নাফিজুল্লাহ মিয়াদ 79.1, অরূপ দত্ত তো এখানে কিন্তু এটা জানতে চাই নাই কত পার্সেন্ট, বলছে যে তার আনতি কোণ কত হবে, কার সাথে, উলম্বের সাথে। ওকে ফাইন, তাহলে চলো এই ম্যাথটা যদি আমরা করতে যাই, আমাদের সাইকেল চালক 30 কিলোমিটার পার আওয়ার বেগে একটি বৃত্তাকার রেসিং ট্র্যাকে ট্রাভেল করার সময় অনুভূমিকের সাথে তার আনতি কোণ, কার সাথে, অনুভূমিকের সাথে। খেয়াল করে দেখো, এটাকে কি আমরা থিটা বলি? অনুভূমিকের সাথে কোণকে কি থিটা বলি? নো, আমরা থিটা বলি কাকে? আমরা থিটা বলি, মানে প্রথম ক্ষেত্রে থিটা, থিটা বলি কাকে? উলম্বের সাথে কোণকে না। মানে একটা জিনিসের অনুভূমিক আমি এখানে দিই, অনুভূমিকের সাথে কোণ যদি, অনুভূমিকের সাথে কোণ যদি 30 ডিগ্রি হয়, হ্যাঁ, আমার তো এটা দরকার নেই, আমার দরকার কি এটাকে, এটা হচ্ছে আমার থিটা, উলম্বের সাথে কোণটা থিটা, রাইট? উলম্বের সাথে কোণটা কি আমার এখানে থিটা হিসেবে কাজ করবে। সো উলম্বের সাথে কোণ যদি থিটা হয়, তাহলে আমার থিটা ইকুয়াল টু কত আসবে? 90 মাইনাস 30 মানে 60। কেমন? ওকে ফাইন। তাহলে এবার আমরা আবারও এখানে কি আগে আর পরে যে বলছে তার বেগ 200% বাড়ালে উলম্বের সাথে তার আনতি কোণ কত হবে, খেয়াল করো। আগে আর পরের মধ্যে তোমার আর বা ব্যাসার্ধ চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয় না, কিন্তু বাকের ব্যাসার্ধ একই আছে। তাহলে আমি ফর্মুলা লিখে ফেলি, আগেরটার মতন ফর্মুলা লিখে ফেলি আমি। এখন এই ফর্মুলাটার মধ্যে আমি খেয়াল করতে পারতেছি যে আর চেঞ্জ হবে না, আর ধ্রুবক থাকবে, ভি চেঞ্জ হবে, আর সাথে কে চেঞ্জ হবে? থিটা চেঞ্জ হবে। আমার ভ্যারিয়েবল কে কে? ভি আর থিটা, ঠিক আছে? জি অত চেঞ্জ হবে না, জি হচ্ছে ধ্রুবক। তাহলে এটাতেও আমরা সম্পর্ক টানতে পারি না এরকম, ট্যান থিটা সমানুপাতিক কি? ভি স্কয়ার বলতে পারি। ট্যান থিটা সমানুপাতিক যদি ভি স্কয়ার হয়, তাহলে এবার আবারও চলো এটা থেকে সম্পর্ক দাঁড় করাই আমরা, এটা থেকে সম্পর্ক দাঁড় করাই আবারও আগেরটার মতন। আমার লাগবে কাকে? আমার লাগবে হচ্ছে থিটা 2 কে। ওকে, তাহলে আমি সম্পর্ক লেখার সময় কি লিখবে? লিখবো ট্যান থিটা, যেহেতু সমানুপাতিক সম্পর্ক, সমানুপাতিক হলে কি বরাবর হয়? 1 1 2 2, ঠিক আছে? আচ্ছা, স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিই। এখন এখান থেকে আমি কাকে বের করব? থিটা 2 কে বের করব, ঠিক আছে? তাহলে এখান থেকে একবার হিসাব করে থিটা 2 কে বের করতে পারবে না। এখানে 200% যে দেওয়া, তার বেগ 200% বাড়ালে, বেগ 200% বাড়ানোর অর্থ কি? বেগ 200% বাড়ানোর অর্থ কি? v2 আগেরটা তো থাকবেই, তারপর সাথে 200% v1। 200% মানে কি? 2 গুণ না? তাহলে v2 ইকুয়াল টু কত আসলো? v2 ইকুয়াল টু কত আসলো? 3v1। তাহলে এখন এইদিকে চলে আসো, এইদিকে চলে এসে তুমি ভ্যালুগুলো বসাও। তুমি ভ্যালুগুলো বসাইলে তাহলে এখান থেকে তুমি এখন tan থিটা 2 ইজিলি বের করে ফেলতে পারবা, tan থিটা 2 ইজিলি বের করে ফেলতে পারবা। বের করে ফেলে 1/9, ওখানে v1 স্কয়ার কাটাকাটি চলে যাবে, 1/9 9 হয়ে যাবে, 9 গুণন tan থিটা কত? 31 30 60, থিটা কত? 60, তাহলে 15.। তাহলে এইখান থেকে আমরা অ্যান্সার পেয়ে যাব না? 86.33 আসতেছে না? 86.33, দেখো ঠিক আছে কিনা? 86.33 আসবে। হ্যাঁ, থিটা তো অনুভূমিকের সাথে না, আমাদের যে ফর্মুলা, এই ফর্মুলাটা ইউজ করলে, এই ফর্মুলায় থিটার পরিচয় কি? অনুভূমিকের সাথে কোণ নাকি উলম্বের সাথে কোণ? এই ফর্মুলায় থিটার পরিচয় হচ্ছে উলম্বের সাথে কোণ, তাহলে অবশ্যই উলম্বের সাথে কোণ নিয়ে কাজ করতে হবে। ক্লিয়ার? বুঝা গেছে? ক্লিয়ার? ওকে, এবার সামনের দিকে আগাই। ভুল করছো কিন্তু অনেকেই কিন্তু ভুল করছো। আচ্ছা, তাহলে এবার চলে যাই সামনের দিকে। সহজ সহজ ম্যাথ, বাট ভুল করার কথা ছিল না, একটু পরে কঠিন আসছে। ওকে, এই ম্যাথটা দেখি তোমরা করো, এই ম্যাথটা দেখি তোমরা করো।
এই ম্যাথটা তোমরা করো। এক্সোসিতে আমি প্যাচ লাগাই ফেলছো তুমি। থিওরি যখন এস্টাবলিশ করা হয়েছে, থিওরিতে থিটা ছিল উলম্বের সাথে, ওই tan থিটা ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর জি ওই উলম্বের সাথে ওখান থেকেই আসছে। এখানে এই থিটা অনুভূমিক উলম্ব এইসব ব্যাপার এখন কেন আসছে, এটা তো সেই থিওরি ডিরাইভ করছি, ওখানেই তো থিটার পরিচয় ছিল। অমি বলছো 30.82, জাফরিন রুবায়েত বলছো 27.39, আর কেউ অ্যান্সার দিবা না? ওকে, তাহলে চলো এই ম্যাথটা আমরা দেখি। এখানে কি বলছে, একটা সমতল রাস্তার কোনো একটি বাঁক ড্রাই অবস্থায় মানে শুষ্ক অবস্থায় 50 কিলোমিটার পার আওয়ার বেগে ঘোরা যায়। বৃষ্টি হবার পরে রাস্তাটিতে স্থিতি ও গতির ঘর্ষণ গুণাঙ্ক যথাক্রমে 70% ও 62% কমে যায়। এটা কি ব্যাংকিং করার রাস্তা? না, এটা ব্যাংকিং করার রাস্তা না, মানে ঘর্ষণ দ্বারা কেন্দ্রমুখী বলের যোগান হয়। রাস্তার বাঁকটির জন্য সর্বোচ্চ গতিসীমা কত? ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কি জানি, এই যে এরকম ধরো একটা রাস্তা যদি থাকে, এইরকম একটা সমতল রাস্তা আছে, এই রাস্তাটা এখন ভিজা অবস্থায় তার মধ্যে কি এক রকমের ঘর্ষণ সে পাবে, আর শুষ্ক অবস্থায় আরেক রকমের ঘর্ষণ পাবে। স্বাভাবিকভাবেই আমরা বুঝতেছি যে ভিজা অবস্থায় তার ঘর্ষণের ভ্যালু কি কমে যাবে, রাইট? একটু পিচ্ছিল হয়ে যাবে না? পিচ্ছিল হয়ে যাবে। ওকে, তাহলে এটাই বলা আছে যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কমে যায়। এখানে কি গতি ঘর্ষণ গুণাঙ্ক নিয়ে কোনো কাজ হবে? নো, কারণ আমরা কোন তল বরাবর তাকে মুভ করতে দিতে চাই না, আমরা এই তল বরাবর তাকে মুভ করতে দিতে চাই না, মানে আমি চাই না যে সে এইদিকেও আসুক বা এদিকেও যাক, এই তল বরাবর সে স্থির থাকুক। তুমি বলতে পারো ভাইয়া সে তো চলতেছে। গতি কোন অক্ষে? সামনের দিকের অক্ষে। এই তল বরাবর আমরা চাই না ব্যালেন্স হয়ে যাক, সে ব্যালেন্স হয়ে যাক, রাইট? এই তল বরাবর আমি কি চাই? সে ব্যালেন্স হয়ে যাক। ওকে, তাহলে এই তল বরাবর ব্যালেন্স হয়ে যাইতে চাইলে তার কি এই তল বরাবর কোনো ডানে বা বামে যাওয়া যাবে? যাওয়া যাবে না। তো যাওয়া না যাওয়ার অর্থ কি? আমাদের কোন ঘর্ষণটা নিয়ে কাজ করতে হবে? স্থিতি ঘর্ষণ নিয়ে কাজ করতে হবে। আমি কিন্তু বারে বারে বলছি, আমরা যখন করতাম তখন মিউ এস লিখতাম, মিউ কে লিখতাম না। মিউ এস মানে স্ট্যাটিক ঘর্ষণ গুণাঙ্ক যেটা, আর মিউ কে হচ্ছে কাইনেমেটিক অর্থাৎ গতীয় ঘর্ষণ গুণাঙ্ক যেটা। সো মিউ এস নিয়ে কাজ করতে হবে, এটা নিয়ে আমাদের কাজ। 62% নিয়ে আমাদের কি কোনো কাজ আছে? 62% নিয়ে আমাদের কোনোই কাজ নাই। ওকে ফাইন। আচ্ছা এখন খেয়াল করো, দুইটা সিনারিও, একটা হচ্ছে ড্রাই অবস্থায়, আরেকটা হচ্ছে ওয়েট অবস্থায়। ফাইন, তো যাই হোক, আমার মেইন সূত্রটা আগে দাঁড় করাই। ঘর্ষণের জন্য আমরা একটা জিনিস পড়ছিলাম, মনে আছে? সীমাস্থ ঘর্ষণ। এক্সট্রিম কন্ডিশনে সীমাস্থ ঘর্ষণ কার সমান? কেন্দ্রমুখী বলের সমান, কারণ সীমাস্থ ঘর্ষণটাই কেন্দ্রমুখী বলের যোগান দেয়। ওই যে ডিস্কের উপরে ম্যাথগুলো করছিলাম আমরা, মনে আছে? দেখুন সীমাস্থ ঘর্ষণের ভ্যালু, সীমাস্থ ঘর্ষণের ভ্যালু তো আমরা সবাই জানি, মিউ এস আর, রাইট? যদি সমতল রাস্তা, এটা তো সমতল রাস্তা, বাঁকা, বাট বাঁকা মানে কিন্তু এইভাবে বাঁকা না, যে এমন না যে এইরকম বা এরকম, রাইট? এটা হচ্ছে বাঁক আছে, একটা বাঁক, ঠিক আছে? তো সমতল বলতে বোঝাচ্ছি এই যে রাস্তা যদি এটা হয়, গাড়িটা এরকম আর কি, রাস্তার উপরে গাড়িটা এই যে এইভাবে আছে, ঠিক আছে?
মানে এইভাবে, সাপোজ এটা গাড়ি আর কি, এখানে ধরো ক্লাস বাইক সামথিং কিছু আছে, ঠিক আছে। সো গাড়িটা এইভাবে ধরো সাপোজ আছে, সমতল রাস্তা, সমতল রাস্তা হইলে তার নিচের দিকে ওজন হয় আমরা কি জানি এমজি, আর এই ওজনের বিপরীত দিকের প্রতিক্রিয়া বল আর, দুইটা কি সমান পরস্পর, রাইট? আর ইকুয়াল টু এমজি। যাই হোক, এই আরটাকে তার মানে আমরা এমজিও বলতে পারবো। আর কেন্দ্রমুখী বলের ফর্মুলা তো আমরা শিখছি সবাই, এমবি স্কয়ার বাই আর। তাহলে এখন এই জায়গা থেকে এক্সট্রিম কন্ডিশনের জন্য দিয়ে আর কে পরবর্তীতে এমজি বানায় দাও, কারণ সমতল রাস্তা। তো আর যদি এমজি হয় তাহলে এম আর এম কাটাকাটি, এম আর এম কাটাকাটি যাওয়ার পর এখান থেকে একটা জিনিস লেখা যায় না, ভি ইকুয়াল টু রুট ওভার মিউ এস আর জি, রাইট? এই জিনিসটা লেখা যায়। এখন এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই ভিটাই কিন্তু ভি ম্যাক্স, রাইট? মানে এটা আমি ইকুয়াল ধরে করছি, রাইট? ইকুয়াল ধরা মানে কি একদম এক্সট্রিম কন্ডিশনের জন্য, তাই না? এক্সট্রিম কন্ডিশনের জন্য মানে এটা হচ্ছে সর্বোচ্চ বেগ, এটা ভিজে অবস্থায় হোক বা কি অবস্থায় হোক, ড্রাই অবস্থায় হোক, ঘর্ষণ থেকে যদি কেন্দ্রমুখী বলের যোগান হয়, ব্যাংকিং থেকে না হয়ে ঘর্ষণ থেকে যদি কেন্দ্রমুখী বলের যোগান হয়, তাহলে ভিজা রাস্তা হোক, পিছলা রাস্তা হোক, শুষ্ক রাস্তা হোক, খড়খড়া রাস্তা হোক, যাই হোক না কেন, সূত্র এটা। আচ্ছা, এই সূত্রটাই দুইটা কন্ডিশনে বলা আছে, রাইট? একটা হচ্ছে ওয়েট অবস্থায় আর একটা হচ্ছে ড্রাই অবস্থায়। ফাইন, তাহলে আমি কি পাচ্ছি এখানে, আমার এখানে ডাটা যেটা দেওয়া, এটা কিসের ডাটা দেওয়া? এটা দেওয়া হচ্ছে মিউ এস, আমি যদি বলি মিউ এস ড্রাই ইকুয়াল টু, আচ্ছা ভিজাটা, মিউ এস ওয়েট মানে ভিজা রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক, এটা কি হবে মিউ এস ড্রাই থেকে কমবে, কতটুকু কমবে? 70% কমবে। কার 70%? মিউ এস ড্রাই এর 70%, তাই না? রাইট? এটাই তো দেওয়া প্রশ্নে 70% কমার ব্যাপারটা। তাহলে এখান থেকে তুমি যদি কাজ করো তাহলে তুমি একটা জিনিস স্পষ্ট বুঝতে পারছো, এখানে 0.3 আসবে, 0.3 মিউ এস ড্রাই, ড্রাইটা নিচে ছোট করে লিখি ড্রাই। তাহলে আমরা পেয়ে গেছি মিউ এস ওয়েট ঘর্ষণ গুণাঙ্ক ভিজা রাস্তায়, ভিজা রাস্তায় যেটা, সেটা শুষ্ক রাস্তার কত অংশ? 0.3 অংশ। ফাইন, তাহলে আমাদের এই সম্পর্কটা থেকে আমরা একটা জিনিস কাজ করতে পারি না, সেটা হচ্ছে আমরা এই সম্পর্কটা থেকে ভাগ করে, আমার যেহেতু আর এর কোনো পরিবর্তন আছে, এমন তো না যে বৃষ্টি পড়লে রাস্তার বাগ বড় হয়ে যায়, রাস্তার বাগ ছোট হয়ে যায়, এমন না বৃষ্টি পড়লে জি এর মান বেশি হয়ে যায়, কম হয়ে যায়। তো আমার আর আর জি তো ধ্রুবকই থাকে। তাহলে এখানেও কিন্তু আমরা ওই রকম সম্পর্ক দাঁড় করাইতে পারি। কোন রকম সম্পর্ক ভাইয়া? এই রকম সম্পর্ক, সমানুপাতিক ব্যস্তানুপাতিকের সম্পর্ক। তো আমি কি দেখতেছি, ভি ম্যাক্স ইকুয়াল টু রুট ওভার কি মিউ এস, এটা লিখতে পারি, রাইট? তো এটা যদি লিখি তাহলে লাভটা কোথায়? তাহলে লাভটা হচ্ছে আমি একটা অনুপাত দাঁড় করাইতে পারবো। আমি আজকের ক্লাসে এই ম্যাথগুলোই করাচ্ছি বেসিক্যালি, যেগুলো হচ্ছে অনুপাত দিয়ে দ্রুত করা যায়। তাহলে আমি দেখছি কি সম্পর্ক, তারা সমানুপাতিক সম্পর্ক। তাহলে সমানুপাতিক সম্পর্ক যদি হয়, আমার লাগবে কাকে? আমার লাগবে হচ্ছে ভি ম্যাক্স ওয়েটকে, রাইট? ওয়েটকে লাগবে। আমার আছে কি ভি ম্যাক্স ড্রাই আছে, ঠিক আছে? একইভাবে এটার বরাবর লিখে দাও মিউ এস সমানুপাতিক সম্পর্ক, তাহলে বরাবর যাবে না কি ওয়েট, আর এটা কি মিউ এস ড্রাই, ঠিক আছে? এগুলো তো স্কয়ার আছে, এই রুট আছে, এখানে একটা কি আছে, রুট আছে, তাই না? যে রুট, আচ্ছা রুট দিয়ে দিলাম। এখন তুমি এখানে জাস্ট কাকে বের করো? তুমি একে বের করো, বাকি সবাই মান বসায় দাও। তুমি এখানে বসায় দেওয়া শুরু করো। এটা কিলোমিটার পার আওয়ারেই বসাও, 50টা কিসে বসাও? কিলোমিটার পার আওয়ারেই বসাও। এখানে মিউ ওয়েট এস ওয়েট ডিভাইড ইকুয়াল টু 0.3 মিউ এস ড্রাই, এটাকে পাশে আনো, তাহলে কি আসে? মিউ এস ওয়েট ডিভাইড বাই মিউ এস ড্রাই ইকুয়াল টু কত? 0.3 না? 0.3। এখন তো কাজ একদম সহজ হয়ে গেল। কত আসে দেখি। সাতাইশ দশমিক 386 বা 39 কোন একক? কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার, ঠিক আছে? বুঝছো কিনা বলো? এই ম্যাথটা বোঝা গেছে? তাহলে এই ম্যাথটার মধ্যে কি দেখাইলাম? এটা তো আগেরই পড়া, এই জিনিসটা তো আগেরই পড়া, জাস্ট একটা জিনিসই বুঝাইলাম। এই সূত্রটা যেটা আছে, এই সূত্রটা কিন্তু সর্বোচ্চ বেগ বের করার ক্ষেত্রে, যখন ঘর্ষণ বলই কেন্দ্রমুখী বলের যোগান দিবে,
তো সেই মুহূর্তে ভিজা রাস্তা হোক, পিছলা রাস্তা হোক, যে কোনো রাস্তা হোক, সমতল রাস্তা যদি থাকে, ঘর্ষণ থেকে যদি কেন্দ্রমুখী বল যোগান হয়, এই সূত্রটা ব্যবহার করতে পারবা এক্সট্রিম কন্ডিশনে, ঠিক আছে, ক্রিটিক্যাল কন্ডিশন। দেন এই সূত্রটা দিয়ে একটা অনুপাত দাঁড় করে তারপরে ভাগ করে বের করলা। বুঝা গেছে? বুঝা গেছে? এখন তো আরেকবার বলার মতন আমি কিছু পাই না খুঁজে, কারণ সীমাস্থ ঘর্ষণ ইকুয়াল টু কেন্দ্রমুখী বল আগের পড়া। সীমাস্থ ঘর্ষণকে মিউ আর বলা যায় আগের পড়া, কেন্দ্রমুখী বলকে এমভি স্কয়ার বাই আর বলা যায় আগের পড়া। সো আমি সূত্র বসাইছি, সূত্র বসাই সমান সমান দিছি, সমান সমান দিয়ে যে কাটাকাটি করার পর সমান সমান দিছি, এরকম কিছু আসছে। এখানে যেহেতু আর জি চেঞ্জ হয় না, কিসের সাপেক্ষে? ড্রাই অবস্থায় আর ওয়েট অবস্থায় আর জি কি চেঞ্জ হয়? ড্রাই এর আর ওয়েটের আর কি আলাদা না, সেম। তাহলে এইগুলো ধ্রুবক থাকতেছে, তাহলে এইগুলো ধ্রুবক থাকলে আমরা সমানের ধ্রুবক পাল্টাই দিয়ে সমানুপাতিক আনতে পারি, লিখছি। অনুপাত সম্পর্ক দাঁড় করাইছি, সমানুপাতিক সম্পর্ক থেকে অনুপাত সম্পর্কে নিয়ে আসছি। অনুপাত সম্পর্কে আমি জাস্ট যেই কথাটা বলা ছিল, এই যে স্থিতি ঘর্ষণের, সেইটার কন্ডিশন যেটা, সেটা বসাই দিছি ডান পক্ষে, আর এই ভ্যালুটা ছিল 50 কিলোমিটার বসাই দিছি। তো আমি ভিম্যাক্স বের করছি। কেমন? শ্রাবণী বলছো ঘর্ষণ আর ব্যাংকিং একই সাথে থাকবে, এমন কেস নেই। চাইলে চিন্তা করতে পারো, থিওরি তো তুমি নিজেরাই দাঁড় করাইতে পারো, বাট তোমাদের এইচএসসি লেভেলের জন্য নাই। এইচএসসি লেভেলে এগুলো আসে না। এইচ লেভেলে যে কোনো একটা, আইদার ঘর্ষণ অথবা ব্যাংকিং। ওকে, হ্যাঁ, গতি ও ঘর্ষণ গুণাঙ্ক এখানে কনফিউশন করার জন্য দিছে, কারণ গতি তো এই অক্ষ বরাবর হচ্ছে, এই অক্ষ বরাবর তো আর কেন্দ্রমুখী বল না। কেন্দ্রমুখী বলতে এই জিনিসটা ঘুরতেছে এইভাবে, কেন্দ্রমুখী বলতে এই দিকে, রাইট? তোমার এই অক্ষ বরাবরের যে ডানে বামে স্লিপ কাটায়, যে ড্রিফট বলে এটাকে, ঠিক আছে, মানে যে এই জায়গাটার মধ্যে করে যায় না মাঝে মাঝে, সো ওই এই জায়গা বরাবর ডানে বামে বরাবর সে কিন্তু কি, সে স্থির। স্থির মানে কি? সে স্থিতি ঘর্ষণের শিকার। ওকে, আচ্ছা, মিউ এর কাহিনী বের করাটা আরেকবার বলেন। তুমি সহজভাবে চিন্তা করো না, স্থিতি ঘর্ষণ কি হয়েছে? 70% কমে গেছে বৃষ্টি হবার পরে। বৃষ্টি হওয়ার পরে মানে কি? ভিজা অবস্থায়। ভিজলে কি হয়েছে? আগের চেয়ে 70% কমে গেছে। তাহলে আমার আগে ছিল কত? আগে ছিল আমার মিউ এস ড্রাই পরিমাণ, এটা কমে গেছে। কতটুকু কমে গেছে? 70% কমে গেছে। কার 70% কমে গেছে? আগেরটারই 70%। দ্যাট মিন্স মিউ এস ড্রাই এরই 70%। ঠিক আছে, তাহলে এটা কোন অবস্থার মিউ? এটা ভিজা অবস্থার মিউ, মানে বৃষ্টি হওয়ার পরে মানে কি? ভিজা মানে ওয়েট। ঠিক আছে, এটাই লিখছি। 70% এর লেখা যায় কি? 0.7। তাহলে মিউ এস কমন নাও, মিউ এস কমন নিলে 1 - 0.7 মানে আসবে কত? 0.3। আসবে কত? 0.3। ঠিক আছে, বুঝা গেছে? ক্লিয়ার? ওকে, ভি ম্যাক্সটা বুঝি নেই, সজীব আল আহমেদ বলছে ভি ম্যাক্স না বুঝলে আগের ক্লাস করো, আমার একদম ফার্স্ট ক্লাসটা যেটা প্রথম ক্লাস করো। আমি কৌণিক বলের যে প্রথম ক্লাসটা নিয়েছি কৌণিক গতির, সেই প্রথম ক্লাসটা করো। প্রথম ক্লাসে এই জিনিসগুলো বলা আছে কেন এটা, ঠিক আছে? প্রথম ক্লাসটা করো আমার, তাহলে বুঝবা। ঠিক আছে, প্রথম ক্লাস কত নাম্বার? 13 নাম্বার, আই গেস 13 বা 12 সামথিং, আমি ভুলে গেছি। তো 13 বা 12 ওই ক্লাসটা করলেই বুঝবা। এখানে আরো দ্রুত করাইছে, কারণ আমি তো জানি যে এগুলো তো আগেই পড়ানো, 13 নম্বর ক্লাসের পড়ানো জিনিস। ঠিক আছে, এই যে এই ফর্মুলাটা, তো এখান থেকে আমরা এই জিনিসটা লিখতে পারি, দেন কাটাকাটি করে এই জিনিসটা আসছে। ঠিক আছে, ওকে। এরপরে আমরা চলে যাই আমাদের এর পরের ম্যাথে। এইটা বেসিক্যালি ম্যাথ না, এটা একটা থিওরি, বাট ম্যাথের মতন করে বোঝাচ্ছি। এটা একটা ম্যাথ না, এটা ম্যাথের থিওরি, এটা ম্যাথের মতন করে বোঝাচ্ছি। বলছে একটি গাড়ি ভি স্পিড নিয়ে সামনের দিকে চলছে, হঠাৎ গাড়িটির ড্রাইভার তার থেকে এস দূরত্বে একটি স্থির ট্রাককে দেখতে পেল। কলিশন অ্যাভয়েড করার জন্য কোনটি ভালো হবে? ব্রেক করা না গতিপথ থেকে গাড়িটিকে শার্পলি ঘুরিয়ে দেওয়া? বুঝছো? মানে এই টাইপের কনসেপ্ট দিয়ে ম্যাথ আসতে পারে। এটা কিন্তু একটা থিওরি, এটা কিন্তু একটা থিওরি আমি তোমাদের পড়াচ্ছি। যদি তোমাকে এখানে ভ্যালু ট্যালু দেওয়া থাকতো, ভি এর জায়গায় ভি না দিয়ে 10 20 30 এরকম মান দেওয়া থাকতো, তারপরে এই রকম মান দিয়ে তোমার কাছে কিন্তু যে কোনো কিছু জানতে চাইতে পারতো, সিদ্ধান্ত জানতে চাইতে পারতো। ফাইন, আচ্ছা, তাহলে এই জায়গাটার মধ্যে তুমি যদি কাজ করতে যাও, তো সর্বপ্রথম তোমার এই জায়গাটার মধ্যে কি নিয়ে ভাবতে হবে? তোমার ভাবতে হবে এই জায়গাটার মধ্যে যে দুইটা জিনিস, কিন্তু কলিশন অ্যাভয়েড করার জন্য কোনটা ভালো? ব্রেক করা, এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে কি? গতিপথ থেকে গাড়িটি শার্পলি ঘুরিয়ে নেওয়া। বেসিক্যালি তোমার চিন্তার জায়গাটা হচ্ছে এই জায়গাটা। শার্পলি ঘুরানো মানে কি? ওই যে শার্পলি ঘুরাই নিচ্ছে সে,
ধর একটা ট্রাককে দেখতে পাচ্ছে, এটা তো আর বাঁকা রাস্তা না, বাট তারপর আমি তোমাকে বললাম এখানে ধরো একটা ট্রাক, এটা ট্রাক, এটা হচ্ছে গাড়ি, কার। এই গাড়িটা এখানে এসে ব্রেক করবে, অর এই গাড়িটা এই ব্লু দাগটার মতন এখানে ঘুরাই নেবে, ঠিক আছে? তার মানে এই ঘুরাই নিলে কি, সে অ্যাকচুয়ালি একটা বাঁক ঘুরতেছে, একটা বাঁক সে ঘুরতেছে, তার মানে এখানে কি তার একটা বৃত্তাকার পথ তৈরি হয়েছে, এই বৃত্তাংশটা সে কি করছে, ঘুরতেছে। ঘুরলেই আমরা জানি তার কি দরকার, একটা যে কোনো জিনিস ঘুরতে চাইলেই তার জন্য কি দরকার, একটা কেন্দ্রমুখী বল দরকার, কেন্দ্রমুখী বল দরকার। এখানে কি কোনো ব্যাংকিং করা আছে? মানে এই যে রাস্তা, ট্রাক আর গাড়ি, এদের রাস্তাটা কি ব্যাংকিং করা বলা আছে কিছু এরকম? ব্যাংকিং করা এরকম কিছু বলা নাই, কিন্তু বলা আছে, বলা নাই। এরকম কিছু যদি না বলা থাকে তাহলে কি করব? তার মানে অবশ্যই কে যোগান দিবে? ব্যাংকিং থাকলে ব্যাংকিং প্রতিক্রিয়া বলের একটা উপাংশ যোগান দিত কেন্দ্রমুখী বলের। এখানে ব্যাংকিং নেই, কে যোগান দিবে? ঘর্ষণ বল যোগান দিবে, ঘর্ষণ বল যোগান দিবে। তাহলে এখানে আমরা বলতে পারি কেন্দ্রমুখী বলকে ঘর্ষণ বল যোগান দিবে যদি এই জিনিসটা বাস্তব হয়, এই জিনিসটা সম্ভব হয়। মানে যদি এইটা সম্ভব হয় তাহলে কে যোগান দিচ্ছে? তাহলে কে যোগান দিচ্ছে? ঘর্ষণ বল যোগান দিচ্ছে কেন্দ্রমুখী বল। আর তো কেউ নাই যোগান দেওয়ার মতো, তাই না? তো আমরা অ্যাকচুয়ালি এখানে একটা ক্রাইটেরিয়া দাঁড় করাবো। এটা কিন্তু ম্যাথে কোনো ফিক্স সলিউশন, একটা ক্রাইটেরিয়া দাঁড় করাবো। যদি এত থেকে এত বেশি হয় তাহলে ব্রেক করো, যদি এটা থেকে এটা কম হয় তাহলে ঘুরাও। এরকম টাইপের একটা ক্রাইটেরিয়া দাঁড় করাবো। ওকে ফাইন, খুব সহজ ক্রাইটেরিয়াটা। ক্রাইটেরিয়াটা কি? সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল যদি সমান হয় কার? এই ঘর্ষণ বলের বা সীমাস্থ ঘর্ষণ, যেটা আমরা চিনি। তাহলে আমরা কি বলতাম? যদি এমন হয়, সাপোজ এমন হয়েছে, তাহলে আমরা কি বলতাম? তুমি ঘুরাই নাও, গাড়িটাকে শার্পলি ঘুরাই নাও। কেন? কারণ তুমি ছিটকাবা না। ছিটকাবা না মিন্স কি? তুমি এই যে যাওয়ার পথে ওর গায়ে লাগাই দিবা না, ওর গায়ে লাগাই দিবা না, ঠিক আছে? যদি এটা সমান হয়। অলসো যদি এটা বড় হয় তাও বলবো তুমি ঘুরাও, ইউ আর সেফ, তুমি ঘুরাও। তার মানে কয়টা কন্ডিশনের জন্য সে সেফ? এই কন্ডিশনটা যদি হয় তাহলে আমি বলবো কারটিকে শার্পলি ঘুরিয়ে দেওয়া যায়। আর যদি এমন হয় কেন্দ্রমুখী বল যা দরকার, সেই যতটুকু কেন্দ্রমুখী বল তার দরকার, সেই কেন্দ্রমুখী বলটা বড় হয় কার চেয়ে? যতটুকু ঘর্ষণ এই রাস্তা আর টায়ার সাপ্লাই দিতে পারে তার চেয়ে বেশি বড় হয়, তাহলে আমি বলবো তুমি ঘুরাইও না। তুমি কি করো? কালারটা চেঞ্জ করি। তুমি ঘুরাইও না, তুমি কি করো? ব্রেক করে বসে থাকো, ব্রেক করে বসে থাকো। গাড়ির ট্রাক আগে সরুক, তারপরে তুমি যাও, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ফ্যাক্ট, এটা হচ্ছে বেসিক, এটা হচ্ছে এই ম্যাথটার বেসিক। ওকে, এখন জাস্ট সূত্র বসায় কিছু কাজ টাজ করবো, এই আর কি। এখন সূত্র বসায় জাস্ট কিছু কাজ টাজ করবো, এতটুকুই। ক্লিয়ার? ওকে, তাহলে এই দুইটা শর্ত বুঝছো যে এই টাইপের কোনো কিছু দিয়ে আমাকে যদি ম্যাথ করতে দেয় পারবো? পারতে হবে। কিন্তু আমি কিন্তু এই ম্যাথটার ভেতরে ম্যাথ করাই নেই, এটার মধ্যে বরং বেশ কিছু কি দেখাইছি, বেসিক দেখাইছি। যে তোমাকে সিদ্ধান্ত নিতে যদি বলে ঘ বা উচ্চতর দক্ষতার প্রশ্নে, পারবা? এটা হচ্ছে সেই শর্ত যেই শর্তের জন্য অ্যাকচুয়ালি বাঁক নেওয়াটা সম্ভব না ছিটকে। তো বাঁক নেওয়াটা না ছিটকে সম্ভব মানে কি? ট্রাকের সাথে না ধাক্কা খেয়ে সম্ভব। আর এইটা সেই শর্ত যেই শর্তে কি হয়, সে বাঁক নিতে চাইলো, ঘর্ষণ বল যথেষ্ট না কেন্দ্রমুখী বল যোগান দেওয়ার মতন, তাহলে সে কি হবে? একটা খোঁচা লাগাই দিবে ট্রাকের গায়ে। কেমন? ট্রাকের সাথে সে অ্যাক্সিডেন্টে লিপ্ত হবে। ফাইন। সো এটাই আর কি মেইন ডিসকাশন। এখন এই ডিসকাশনটাই এখানে কেন্দ্রমুখী বলকে আমরা যদি এফসি দিয়ে প্রকাশ করি, চলক দিয়ে লিখলে এফসি যদি বড় হয় কাটছে সীমাস্থ ঘর্ষণের চেয়ে, সীমাস্থ ঘর্ষণকে আমরা স্মল এফ দিয়ে প্রকাশ করি, স্মল এফ এস, তাহলে আমি বলবো ব্রেক করো। আবার এইটার উপরের পার্টটা যদি এফসি ছোট বা সমান হয় কাটছে সীমাস্থ ঘর্ষণের চেয়ে এফএস এর চেয়ে, তাহলে আমরা বলবো তুমি যাও, তুমি শার্পলি ঘুরে নাও। এখন এই জায়গায় তোমাকে ম্যাথ কিভাবে দিতে পারে? ম্যাথ দিতে পারে এই যে এফসি রে কেমনে বের করতে হয়? এফসি বের করার ফর্মুলা কি? এম ভি স্কোয়ার বাই আর।
ভি দিয়ে দিল, আর দিয়ে দিল, এখানে তো ভি এর দেওয়া নাই, তোমার ধরো প্রশ্নে ভি এর মান দিয়ে দিবে, আর এর মান দিয়ে দিবে, এম এর মান দিয়ে দিবে। তাহলে তুমি এই ভ্যালুটা কত জানো না? জানো, 10 20 30 একটা ভ্যালু তো জানো, তুমি জানো। আচ্ছা, এটা দিয়ে দিতে পারে এইভাবে, ভি এম অথবা ভি অথবা আর, এই তিনটার যে কোনো এক, এই তিনটার তিনোটাই দিয়ে তোমাকে এফসি বের করতে বলতে পারে। এরপরে এফএস, এফএস কিভাবে বের করা যায়? এফএস টা যদি আমি আলাদা করে দেখি, এফএস টা বের করার জন্য প্রথমত একটা সবার পরিচিত ফর্মুলা আছে, মিউ এস আর, এটা তো আসি। অর আরো একটা উপায়ে তোমাকে এটা বের করতে দিতে পারে, সেটা হচ্ছে একদম ইয়ার ফর্মুলাটা, ডানে বামে সে যেহেতু স্থির থাকবে, ডানে বামে সে যেহেতু নড়বে না, তাই এই জায়গাটার মধ্যে আমরা দিতে পারি এরকম যে, আচ্ছা হ্যাঁ, তো এটাই দিবে না, ডানে বামে স্থিরের ওই পার্টটা আসবে না, এইটাই দিবে, ঠিক আছে। তাহলে এই জায়গাটার মধ্যে তোমাকে ধরো এম দিয়ে দিল, ভি দিয়ে দিল, আর দিয়ে দিল, মিউ এসও দিয়ে দিল, আর এখানে প্রতিক্রিয়া বল আর বা এম জি দিয়ে দিল, এম তো দেওয়াই আছে, জি তো মুখস্থই আছে, দিয়ে দিল। তুমি এটারে বের করবা রাইট হ্যান্ড সাইড হিসেবে, এটারে বের করবা লেফট হ্যান্ড সাইড হিসেবে, তারপরে দেখবা শর্তটা আসলে কি দাঁড়াচ্ছে, এটা বড় নাকি এটা বড়। যদি এটা বড় হয় তাহলে তুমি বলতে পারবা কি, ব্রেক করে থেমে যাও। আর যদি এইটা বড় হয় তাহলে তুমি কি বলবা, এইটা বড় হওয়া মিন্স হচ্ছে এই শর্তে পড়তেছে, এই শর্তে বড়, তুমি বলবা যে তুমি শার্পলি ঘুরাই নাও, ঠিক আছে? ক্লিয়ার? বুঝা গেছে? তার মানে তোমাকে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের মধ্যে কম্পেয়ার করতে হবে, কম্পেয়ার করে দেখতে হবে, সবই দেওয়া থাকবে এই টাইপের ম্যাথগুলোতে। ক্লিয়ার? এরকম একটা ফিগার দেওয়া থাকতে পারে, সবই দেওয়া থাকবে। ওকে, তাহলে এবার যাই সামনের দিকে, সামনের দিকে যাই। ওকে, এই ম্যাথটা দেখি এবার তোমরা করো, প্লেনের ম্যাথ। আমরা ট্রেন করছি, সাইকেল করছি, গাড়ি করছি, ট্রাক করছি, বাস করছি, প্লেনটা কেন বাদ যাবে? প্লেনের ম্যাথটা দেখি করো, প্লেনের ম্যাথটা দেখি তোমরা করো। প্লেনের এই ম্যাথটা দেখি তোমরা পারো কিনা। আসিফ রিদম বলছো ক্লোজ করবেন কবে এইচএসির জন্য? দেখি আমরা 15 তারিখ পর্যন্ত পড়ানোর পরিকল্পনা আছে, 15 নভেম্বর পর্যন্ত পড়ানোর পরিকল্পনা আছে। নেক্সট আছে যদি নিউটনীয় বলবিদ্যা শেষ হয়ে যায়, তারপরে আমার চলতরিৎটা বাকি থাকবে, চলতরিৎটা দেখি শেষ করে দিতে পারতেছি কিনা, পারা যাবে আশা করি। ওয়ান 1136 1136 সবাই 1136 1.36। তাহলে চলো এই ম্যাথটা আমরা করে দেখি। কি বলা আছে, একটা প্লেন আছে, রাইট? একটা প্লেন কিভাবে যখন টার্ন নেয় তখন কিভাবে নেয়, যে এরকম ভাবে নেয় না, এইভাবে হয়ে যায়, যেটা ফিগারে দেখতে পাচ্ছ তোমরা। আমি ট্রেনের অন্য পাশটাও দেখাবো। তার মানে এই কোণটা দেওয়া আছে, এই কোণটা কত দেওয়া আছে? এই কোণটা তোমার কাছে দেওয়া আছে হচ্ছে 500 কিলোমিটার পার আওয়ার, সরি কোণ তো আর 500 কিলোমিটার, কোণটা দেওয়া আছে 30 ডিগ্রি কোণ, 30 ডিগ্রি কোণ। এই ম্যাথটা ভুল করছো সবাই। সো এটা 30 ডিগ্রি কোণ দেওয়া, ফাইন। 30 ডিগ্রি কোণ যদি দেওয়া হয়, খেয়াল করো, 30 ডিগ্রি কোণ যদি দেওয়া হয়, বলছে যে গতিপথের ব্যাসার্ধ কত। তার মানে এই যে এই প্লেনটা বাঁক নেওয়ার পথে তো এরকম একটা গতিপথে বাঁক নিচ্ছে নাকি, এরকম একটা, এই যে এরকম করে তো বাঁক নিচ্ছে, তাই তো? তো এই গতিপথের ব্যাসার্ধ মানে এই জিনিসটা কত, এইটা জানতে চাইছে, ঠিক আছে? সো চলো এই প্লেনটাকে আবার একটু অন্য অ্যাঙ্গেল থেকে দেখি আমরা। যদি 30 ডিগ্রি এরকম করে বাঁক নেয়, অন্য অ্যাঙ্গেল থেকে দেখি।
তাহলে দেখো জিনিসটা এরকম, ঠিক আছে? তোমাকে এই বাঁকের ব্যাসার্ধটাই জানতে যাচ্ছে। তো আমরা প্লেনের যদি এরকম করে দেখি যে এরকম করে বাঁক সে নিচ্ছে, ওকে ফাইন, এই লালটার ব্যাসার্ধটা জানতে চাইছে। তো যাই হোক, আমি এখন এই জায়গায় যেটা তোমাদের দেখাইতে চাই, আমরা নর্মালি জানি যে প্লেন হোক গাড়ি হোক সবারই বাঁক নিতে চাইলে কি দরকার, একটা কেন্দ্রমুখী বলের দরকার। এখন এই জায়গায় তো ঘর্ষণ নাই রাস্তায়, এই জায়গায় প্রতিক্রিয়া বলটা আসবে, এই কেন্দ্রমুখী বলটা আসবে কোথা থেকে? এটাতে তো আর ঘর্ষণ নাই, তাই না? এটাতে কেন্দ্রমুখী বলটা আসবে কোথা থেকে? আমরা জানি যে বাতাসও কি করে, তাকে একটা প্রতিক্রিয়া বল দেয় না? যে পাখি উড়ার ঘটনাটা মনে আছে, যে ছোটবেলায় পড়ছো, যে পাখি যখন নিচের দিকে ঝাপটা দেয়, বাতাসও পাখিকে কি উপরের দিকে একটা বল দেয়, রাইট? সো পাখি এই কারণে উঠতে পারে, নিউটনের গতি তৃতীয় সূত্রের প্রয়োগ। সো এখন এই জায়গাটার মধ্যে হ্যাঁ ঘর্ষণ নাই, বাট এখানে যেহেতু এই কোণটার মান 30 ডিগ্রি, এই তার বলগুলো যদি আমি ডিস্ট্রিবিউট করি, তার ওজন আছে খাড়া নিচের দিকে, সেটা কত? এমজি, রাইট? তার প্রতিক্রিয়া বল, খেয়াল করে দেখো, তার প্রতিক্রিয়া বল কিভাবে কাজ করবে? সে যদি সোজা থাকতো তাহলে প্রতিক্রিয়া বল বাতাসের থাকতো এইভাবে, সে হচ্ছে বাঁকা, তাহলে প্রতিক্রিয়া, সে যদি এমন থাকে তাহলে প্রতিক্রিয়া বল কেমনে কাজ করবে? এইভাবে কাজ করবে, রাইট? প্রতিক্রিয়া বল কিভাবে কাজ করবে? অপোজিট ডিরেকশনে এইভাবে কাজ করবে প্রতিক্রিয়া বল তার উপরে। প্রতিক্রিয়া বল তার উপরে কি এইভাবে কাজ করবে, বাতাসের প্রতিক্রিয়া বল। ওকে, তাহলে আমি যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ দেখি, তাহলে এটা আমার ওয়াই অক্ষ আর কালোটা আমার এক্স অক্ষ। তাহলে এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, এই কোণটা কত বলো তো? এই কোণটা কত? এই কোণটা কত? এই কোণটা কত বলো? এই কোণটা কত বলো? এই কোণটা কত? এই কোণটা, এই যে আলামিন হোসেন উত্তর দিয়ে দিছে, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। এই কোণটা হচ্ছে কত? 30 ডিগ্রি। এটা 30 ডিগ্রি। ওকে, এইটা 30 ডিগ্রি হবে। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে খেয়াল করো তার কেন্দ্রমুখী বলটা কিভাবে আসে। সে যেহেতু বাঁক নিচ্ছে, বাঁক নেওয়ার সময় সে কালারটা দিই আমি, বাঁক নেওয়ার সময় সে এই যে বেগুনিটা, এটা ধরো তার বাঁকের ব্যাসার্ধটা, এইরকম করে বাঁক নিচ্ছে, তাই না? ওকে, বাঁক নেওয়ার সময় তার কেন্দ্রমুখী বল কোথায় দরকার? কেন্দ্রমুখী বল তার ভেতরের দিকে দরকার, মানে কেন্দ্রমুখী বল তার এই দিকে দরকার, এই দিকে দরকার কেন্দ্রমুখী বলটা। আর এই কেন্দ্রমুখী বলটা কে যোগান দিবে? এই কেন্দ্রমুখী বলটা এই বরাবর উপাংশ আর এর এই বরাবর উপাংশ আসবে আর cos থিটা, মানে cos 30, আর এই বরাবর উপাংশ কি আর sin 30, তাই না? আর sin 30, তাই তো? তাহলে আর cos থিটা কাকে ব্যালেন্স করতেছে? এমজি কে। আর sin 30 কি যোগান দিচ্ছে? mv স্কয়ার বাই আর কে। ভাগ দাও, 2 নাম্বার ইকুয়েশন ভাগ 1 নাম্বার ইকুয়েশন যদি দাও, তাহলে কত আসে? আর আর কাটাকাটি থাকবে, tan 30 ইকুয়াল এম চলে যাবে, মানে ভি স্কয়ার বাই আর জি। হ্যাঁ না, এই যে যেই ফর্মুলা আমরা শিখি অ্যাকচুয়ালি কিসের ক্ষেত্রে, যেই ফর্মুলা আমরা কিসের ক্ষেত্রে শিখি, আমরা রাস্তার ব্যাংকিং এগুলোর ক্ষেত্রে শিখি, রাইট? একই ফর্মুলাই কিন্তু আসে। আচ্ছা, তাহলে এইবার এই জায়গা থেকে আমার কাকে বের করা টার্গেট? আমার বের করা টার্গেট এখান থেকে ভি কে। আমার এখান থেকে টার্গেট কত? ভি না, সরি, আর কে। আর কে বের করা টার্গেট। ভি এর ভ্যালু আমি জানি না, 500 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 500 ইন্টু 1000 ডিভাইড বাই কত? 3600 সেকেন্ড। ঠিক আছে, করো। তাহলে এটাতে অ্যান্সার কত আসতেছে? 3409। ঠিক আছে, 3409.33 মিটার, 3409.33 মিটার। ঠিক আছে,
ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার কি না বলো? থিটা এর ব্যাপারটা আরেকবার আমি তোমাদের বুঝাই। ধরো সাপোজ এটা আমার প্লেনটা, প্লেনের অক্ষ, এটা প্লেনের পাখা, এটা কি প্লেনের পাখাটা, এটা প্লেনের পাখাটা, আর এটা প্লেনের যে শার্ক ফিনটা যে উপরের, আর এটা প্লেনের নিচের মাথাটা। এটা প্লেনের অক্ষ। যদি প্লেন কি যায় এভাবে যায়, প্লেনটা এখন কিভাবে যাবে? বাঁকা হয়ে যাবে না? বাঁকা হয়ে যাবে। প্লেন যখন বাঁক নিবে তখন সে কিভাবে যাবে? তখন সে এইভাবে যাবে না? কমলাটার মতন যাবে না? মানে তার পাখাগুলা এখানে চলে আসবে, তখন তার পাখাগুলা কি এই বরাবর চলে আসবে, আর মাথাটা ওয়াই অক্ষটা এখানে, এটা এখানে। কিন্তু আমার এক্স অক্ষ ওয়াই অক্ষের হিসাব অনুসারে আগে প্লেন মানে সোজা যাওয়ার সময় প্লেন যেভাবে যায় মানে এইভাবে যায় সেটাই থাকবে, কিন্তু যখন বাঁক নিচ্ছে তখন কি সে এরকম হয়ে গেছে। কিন্তু এক্স অক্ষ ওয়াই অক্ষ তো আর ঘুরে যাবে না, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষের জায়গায় থাকবে, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষের জায়গায় থাকবে, বেগুন এটাই থাকবে। তোমাকে বলা আছে প্রশ্নে এই জিনিসটা 30 ডিগ্রি। এই যে দেখো, পাখা যদি অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে, এটাকে বাঁক যখন নিচ্ছে তখন পাখাটা, আর এই বেগুনিটাকে, বেগুনিটা হচ্ছে আমার অনুভূমিক রেখাটা। ঠিক আছে? তাহলে আমার থিটা কাকে বলতাম আমরা? আমরা প্রতিক্রিয়া বল কোন বরাবর পাবো? প্লেন যখন কমলাটার মতন মানে এরকম বাইকে যাচ্ছে, এটার মতন যাচ্ছে, তখন প্রতিক্রিয়া বল তো এই বরাবর আসবে নাকি? প্রতিক্রিয়া বল আর তো এই বরাবর আসবে। আর তো এই বরাবর আসবে নাকি? আমরা আর এর সাথে উলম্বের কোণকে থিটা বলি না? আর এর সাথে উলম্বের কোণকে কি বলি? থিটা বলি, তাই না? আর এর সাথে উলম্বের কোণকে আমরা যদি থিটা বলে থাকি, তাহলে আমাদের সম্পর্ক অনুসারে এটা কি আর cos থিটা, এটা কি আর sin থিটা। ঠিক আছে? তারপরে সমীকরণ বসাইছি। ওজন কাজ করে কোথায়? নিচের দিকে। আর এই বরাবর কি কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বলের mv স্কয়ার বাই r। তারপর হিসাব করছি, চলে আসছে। সাইকেলের ম্যাথটা যখন করছো, সাইকেলের ম্যাথ আর এটার মধ্যে তফাৎটা কি জানো? সাইকেলের ম্যাথটা, এই যে আজকে সাইকেলের ম্যাথটা করছিলা, মনে আছে? একটু আগে সাইকেলের ম্যাথটা করছিলা। সাইকেলের ম্যাথের ক্ষেত্রে আমাদের সাইকেল আরোহী, আমি একটা সাইকেল আরোহীর ফিগারই নিয়ে আসি তোমাদের জন্য, মোটর সাইকেল আরোহীর ফিগার 13 নম্বর ক্লাসে পড়াইছিলাম। তেরো না 14 নম্বর ক্লাসে। সাইকেল আরোহীর ব্যাপারটা দেখো। সাইকেল আরোহীর যে ম্যাথটা করছিলা, সাইকেল আরোহীর ম্যাথটার মধ্যে কি ডেটা দেওয়া ছিল? দেওয়া ছিল সাইকেলটি অনুভূমিক, অনুভূমিক মানে কি এই লাইনটা, এই লাইনের সাথে কত অ্যাঙ্গেল করছে সেটা দেওয়া ছিল 30 মনে হয়, রাইট? এটা দেওয়া ছিল 30 ডিগ্রি। ওই যে একটু আগে ম্যাথটা করছে, দেখো একটু আগে এরকম একটা ম্যাথ করাইছে। তখন প্রতিক্রিয়া বল কি? এটা না, প্রতিক্রিয়া বল এটা। প্লেন আর সাইকেলের মধ্যে তফাৎ আছে কিন্তু, বুঝছো কিন্তু প্লেন আর সাইকেলের মধ্যে তফাৎ আছে। বলছে সাইকেল বা মোটরসাইকেল আরোহী যদি 30 ডিগ্রি কোণ করে থাকে, 30 ডিগ্রি কোণ করে থাকে কার সাথে? অনুভূমিকের সাথে, তখন থিটা কত হয়? তখন থিটা হয় 60। 90 মাইনাস করে করছো, 90 মাইনাস 30 করে 60 বের করছো, থিটা হচ্ছে 60 তখন। কারণ থিটার পরিচয় কি? থিটার পরিচয় হচ্ছে প্রতিক্রিয়া বলের সাথে উলম্ব যত কোণ করে আছে। ঠিক আছে? আর প্লেনের ব্যাপারটা কেন আলাদা হয় জানো? প্লেনের ব্যাপারটা কেন আলাদা হয়? এইটা এক্স অক্ষ, একটু আগের মতনই দেখাই। প্লেনের ব্যাপারটা কেন আলাদা হয় এটা তোমাদেরকে একটু বুঝাই। এটা নরমাল এক্স অক্ষ ওয়াই অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ। প্লেন যখন যায় তখন খেয়াল করে দেখো, সাইকেল যখন যায়, সাইকেল কি? সাইকেলের এই মাথাটা যদি আমি ডান দিকে টান দিতে যাই, ওই দিকে টান দিতে চাই, আমি কোন দিকে টান দিচ্ছি? ওই দিকে। হ্যাঁ, ওই দিকে যদি টান নিতে চাই তাহলে প্লেনের পাখাগুলা কোন অ্যারেঞ্জমেন্টে থাকবে? ডান পাশের পাখাটা এইদিকে থাকবে, বাম পাশের পাখাটা এইদিকে থাকবে, রাইট? এটা হবে প্লেনের বডিটা,
এটা হবে প্লেনের কি বডিটা, ঠিক আছে? এটা হচ্ছে প্লেনের সামনের মাথাটা, তাই না? এটা হচ্ছে প্লেন, এটা হচ্ছে প্লেনের পাখা, এটা হচ্ছে প্লেনের পাখা, আর এটা হচ্ছে বডি, এটা হচ্ছে কি প্লেনের বডি, ঠিক আছে? তাহলে তোমাকে অনুভূমিকের সাথে যে কোণ দেওয়া, কার কোণ দেওয়া? পাখার কোণ দেওয়া। পাখার কোণ কত দেওয়া? এই ম্যাটটা মাত্র যে ম্যাটটা করলাম, পাখার কোণ কত দেওয়া? পাখার কোণ দেওয়া ছিল 30 ডিগ্রি, ঠিক আছে? আর প্রতিক্রিয়া বল কাজ করবে কোথায়? এই ক্ষেত্রে প্রতিক্রিয়া বলটা যখন এরকম ভাবে টার্ন করবে, তখন প্রতিক্রিয়া বলটা তার কাজ করবে কোথায়? সে যদি এইভাবে থাকে তাহলে অবশ্যই এই ডিরেকশনে প্রতিক্রিয়া বল কাজ করবে, তাই না? এই ডিরেকশনে কাজ করবে। তখন এইটা যদি 30 ডিগ্রি হয়, এইভাবেও করতে পারো কেউ। এটা কত? এইটা প্লেনের বডি আর প্লেনের পাখা মিলে 90, এটা হয় 60। আবার এটা কত? প্রতিক্রিয়া বলের সাথে উলম্বের কোণ, এই দুইটা মিলে 90, এটা 60 হলে এটা কত? এগেইন 30, ঠিক আছে? বুঝা গেছে? তাহলে পার্থক্য বুঝছো? যখন তোমাকে প্লেনের পাখা অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে দেওয়া আছে, তখন থিটাই ইকুয়াল টু 30। যখন তোমাকে সাইকেল আরোহী রাস্তার সাথে 30 ডিগ্রি কোণ করে দেওয়া আছে, তখন থিটা 30 না, বরং থিটা 90 মাইনাস 30। বুঝছো আজকের দুইটা ম্যাথের মধ্যে ব্যাপার? আজকের দুইটা ম্যাথের মধ্যে পার্থক্য বুঝছো? আজকের দুইটা ম্যাথের মধ্যে পার্থক্য বুঝছো? ক্লিয়ার? আকাশে জি কাজ করবে, এটা একটা কি বোকার মতন প্রশ্ন করলাম না? আকাশে কেন? আকাশে কি ওজন থাকে না মানুষের? ওজন তো অবশ্যই থাকে। ওকে ফাইন, তাহলে চলো সামনের দিকে আগাই। তাহলে আমি আজকে দুইটা ম্যাথ করাইছি, দুইটা ম্যাথে কিন্তু দুই রকম। একটাতে থিটা 90 মাইনাস করে নিতে হয়েছে, আর একটাতে ডিরেক্ট নিছি। যেমন প্লেনেরটাতে ডিরেক্ট নিছি, পাখার সাথে দেওয়া ছিল দেখে, আর এটাতে 90 মাইনাস করে। এই যে এটা হচ্ছে অ্যাকচুয়াল ফিগার, এটা দেখলে বুঝবা। এই যে প্লেনের পাখা বডি ওই দিকে আছে, এটা হচ্ছে তোমার কি দেওয়া 30 ডিগ্রি। আর প্রতিক্রিয়া বল কাজ করবে কোথায়? এই যে এটা হচ্ছে তোমার পাখাটা, পাখাটা, আর বডিটা কি ওই যে ওমনে সামনে আছে, ঠিক আছে? বডিটা কি সামনে আছে। বডি আমি এমনি আঁকছি, কিন্তু আসলে বডি তো এরকম না। বডি আসলে আসে কি জেড অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর আছে, কেমন? ওকে। আর এক্স অক্ষ ওয়াই অক্ষ কোনটা? এই যে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, ঠিক আছে? এই কোণটা তোমার কাছে দেওয়া 30 ডিগ্রি, অরিজিনাল প্লেনের ছবি দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে? আর তোমার কাছে বেসিক্যালি প্রতিক্রিয়া বল কাজ করবে, বাতাসের প্রতিক্রিয়া বল কেমনে কাজ করবে? এইভাবে কাজ করবে। এইভাবে যদি কাজ করে তাহলে প্রতিক্রিয়া বলটা পাচ্ছে সে কিভাবে? এইভাবে পাচ্ছে। আর আর এটা যদি 30 ডিগ্রি হয়, এটার বলা যায় কত? 60 ডিগ্রি। আর এটার 60 ডিগ্রি বললে এটার কত বলা যায়? অ্যানাদার 30 ডিগ্রি, ঠিক আছে? বুঝছো? ক্লিয়ার? অরিজিনাল ফিগারটা দেখলে বুঝে দেবা। থাকবে তো এখানে এমজি আছে না? এমজি আছে তো, এমজি তো হিসাব করলাম আজকে। ওকে, তাহলে চলো সামনের দিকে আগে। তাহলে এই ম্যাথের সলভটা দেখি। এই ম্যাথের সলভটা এরকম, ঠিক আছে? 3410 মিটার, আর ইকুয়াল টু 3410 মিটার আসছে এখানে, কেমন হিসাব করে? ঠিক আছে? ক্লিয়ার? ওকে, তাহলে এবার এই ম্যাথটা দেখি তোমরা করতে পারো কিনা। এই ম্যাথটা দেখি তোমরা করতে পারো কিনা। এই ম্যাথটা দেখি তোমরা করতে পারো কিনা। রিটেন পরীক্ষার জন্য চিত্র এঁকে দেখাইতে হবে, নিজের জন্যই চিত্র লাগবে। মানে স্যারের জন্য যতটুকু চিত্র, মার্কসের জন্য যতটুকু না চিত্র, নিজে সলভ করার জন্যই চিত্র লাগবে, তাই আঁকতে হয়।
অপু সরকার 0.98 মিটার পার সেকেন্ড হবে, সাদমান রহমান 0.98 মিটার পার সেকেন্ড। তো চলো এই ম্যাথটা আমরা করার চেষ্টা করি। কি বলছে ম্যাথটাতে? চিত্র এর ইনভার্টেড ভাবে রাখা কোন কোণকের শীর্ষবিন্দু থেকে 9.8 সেন্টিমিটার উচ্চতায় অনুভূমিক তলে একটি বস্তু বৃত্তাকার পথে কোণকের মধ্যে ঘুরছে, বস্তুটার স্পিড কত? এটা একটা কোণক, ইনভার্টেড কোণক। এখান থেকে কত উপরে আছে? 9.8 সেন্টিমিটার উপরে আছে, 9.8 সেন্টিমিটার উপরে। এই জায়গা থেকে কাউন্টডাউন আমি লিখে রাখি, এই জায়গা থেকে কাউন্টডাউন শুরু করলে, এই জায়গা থেকে কাউন্টডাউন শুরু করলে এখান থেকে এই পর্যন্ত হাইটটা কত? 9.8 সেন্টিমিটার। এখানে একটা বস্তু কি করতেছে? ঘুরতেছে, যে এরকম করে ঘুরতেছে, ঠিক আছে? এই কোণকের এই বডি গা ঘেঁষে ঘুরতেছে। বলছে বস্তুটার স্পিড কত, মানে ভি কত জানতেছে, কত ভি কত। ফাইন, তাহলে এই ম্যাথটা যদি আমি করতে যাই, একদম সর্বপ্রথমে আমার যেটা করে ফেলতে হবে সেটা হচ্ছে এই ম্যাথটার জন্য বলের ডিরেকশনগুলো দিয়ে ফেলতে হবে। সো বলের ডিরেকশনগুলো চলো দিয়ে ফেলি। বলের ডিরেকশনগুলো আশা করি তোমরা সবাই বুঝছো কি হয়। ওজন খাড়া নিচের দিকে, এই যে ওজন কোথায় কাজ করতেছে? খাড়া নিচের দিকে কাজ করতেছে। এমজিটা কি নিচের দিকে কাজ করতেছে? ওকে, এমজি নিচের দিকে কাজ করছে। প্রতিক্রিয়া বল কেমনে কাজ করবে? সে কোণকের গায়ে আছে, কেমন অবস্থায় আছে? যে এটা কোণকের পৃষ্ঠটা, সে আছে এখানে বাঁকা তলে আছে। তাহলে প্রতিক্রিয়া বলটা কোথায় কাজ করবে? ওজন তো কাজ করবে নিচের দিকে, বুঝলাম, বাট প্রতিক্রিয়া বল কাজ করবে কোন দিকে? এই দিকে না, তলের লম্ব বরাবর এইভাবে কাজ করবে। এই যেটা কিনা এই যে এই জায়গায় দেখানো আছে অ্যারোটা দিয়ে, প্রতিক্রিয়া বল আর, ঠিক আছে? আচ্ছা, প্রতিক্রিয়া বল আর। আচ্ছা, এখন আমি একটু জুম ইন করে দেখাই তোমাদের, তাহলে বেটার হবে। হ্যাঁ, তাহলে এমজি নিচের দিকে, প্রতিক্রিয়া বল আর এই দিকে। আচ্ছা, এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা যদি থিটা হয়, তাহলে আমরা কি বলতে পারি? এই কোণটা থিটা, তাহলে এইটারে বর্ধিত করে দিছো, এই পাশে নিয়ে আসছো, এই কোণটাও থিটাই, রাইট? এই কোণটাও কি থিটাই থাকবে। আচ্ছা, এই কোণটা যদি থিটা হয় আর এইটা যদি থিটা হয়, তাহলে তুমি খেয়াল করে দেখো এই পুরাটা, হ্যাঁ এটাকে কি বলা যায়? 90 মাইনাস থিটা। এটাকে কি বলা যায়? 90 মাইনাস থিটা। তাহলে এই পুরাটা মিলাই কি? এই পুরাটা মিলাই কি? এটা 90, তাহলে এটা কত হবে? থিটাই হবে। এটা কত হবে? থিটাই হবে, ঠিক আছে? আঁকা অনুসারে তোমাদের মনে হইতে পারে ভাইয়া এটা থিটা হইলে এটা 90 মাইনাস থিটা, কিন্তু অ্যাকচুয়ালি এরা কি লম্ব, মানে জিনিসটা এরকম আর কি, মানে এখানে আঁকাটা একটু অ্যাকুরেট না, জিনিসটা এরকম। এখানে থিটা আছে, ঠিক আছে? এখানে থিটা আছে, ওকে। দেন আমরা এখানেও একটা কি করি, সরি একটু ইয়া করে করি, কালার টালার দিয়ে করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে কোণকের পৃষ্ঠটা, ঠিক আছে? এইখানে আছে বস্তু, এটা হচ্ছে এই দাগটা আর কি, ঠিক আছে? এটা থিটা দেওয়া, এখানেও এই দাগটারে ট্রান্সফার করি, তাহলে এটাও কি থিটা। কেন? ছেদক, মনে করে দেখো ছোটবেলার উপপাদ্য ছিল, ছেদক ছিল, রাইট? ছেদকটা কি তোমার একান্তর, এই অনুরূপ কোণ, পরস্পর অনুরূপ কোণ। অনুরূপ কোণ যদি হয়, তাহলে আমি একটু কালার দিয়ে প্রতিক্রিয়া বল আর ওজনটাকে দেখাই। ওজন তো নিচের দিকে নাকি? ওজন তো নিচের দিকে, প্রতিক্রিয়া বল কই কাজ করবে? লম্ব বরাবর না? কার লম্ব বরাবর? এই যে এই দাগটার লম্ব বরাবর কাজ করবে না? লম্ব বরাবর। তাহলে এটা তো বোঝা যাচ্ছে এখন যে এরা যে 90 যে বোঝা যাচ্ছে। তো তাহলে 90 হইলে একটা অংশ যদি থিটা হয়, আরেকটা কত হবে? 90 মাইনাস থিটা অবশ্যই। আরেকটা কি হবে? 90 মাইনাস থিটা অবশ্যই। এখন সে তো ঘুরতেছে নাকি, সবুজ কালার দিয়ে ঘোরাটা দেখায়, ব্লু কালারটা দিয়ে ঘোরাটা দেখায়, সে তো এরকম করে ঘুরতেছে, তাই না? এরকম করে যদি ঘুরে, তাহলে এই বরাবর, এটা কালারটা অন্য কালার দিই, সবুজ দিই, এই বরাবর তার কি ব্যাসার্ধ আছে, কেন্দ্রমুখী বল আছে, এই বরাবর তার ব্যাসার্ধ আছে, কেন্দ্রমুখী বল আছে। তাহলে এই কোণটা যেটা, এই কোণটা কত হইতে হবে? থিটা হবে না? থিটা হবে। কেন? খেয়াল করো, এই যে সবুজ দাগটা আর কমলা দাগটা, উপরে কমলা দাগটা, এরাও আবার 90, সবুজ আর কমলা এরাও আবার কি 90। একটা কোণ 90 মাইনাস থিটা হইলে আরেকটা অবশ্যই থিটা হবে, কারণ তাদের যোগ করলে কি আসতে হবে? 90 আসতে হবে। সবুজ আর কমলাও 90,
এই কালোটা আর এই লালটাও 90, ঠিক আছে, মিলাই, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে আমি আশা করি বুঝাতে পারছি এখানে কেন থিটা দিলাম ভাইয়া, এখানে কেন থিটা দিলাম এটা আশা করি ভাইয়া বুঝাইতে পারছি, ঠিক আছে। ওকে ফাইন, আচ্ছা তাহলে এবার সামনের দিকে আগাই আমরা। তাহলে এখন আমরা এই জায়গাটার মধ্যে যদি উপাংশ ভাগ করি, একটা উপাংশ ভেতরের দিকে, এই উপাংশটাকে আর কস থিটা, আর কস থিটাই তো কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে, আর একটা উপাংশ এই যে আর তো এটা নাকি, আর এর উপরের দিকের উপাংশ যেটা, উপরের দিকের উপাংশটা কি আর সাইন থিটা, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি না এখানে এমজি কে ব্যালেন্স করতেছে কে, এমজি কে ব্যালেন্স করতেছে কে, আর সাইন থিটা। আর কস থিটা কি করতেছে, কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে, দুটোরে ভাগ দিয়ে দাও, এক নাম্বার ইকুয়েশন ভাগ 2 নাম্বার দাও, তাহলে বাম পাশে থাকবে কি, এটা কিন্তু আবার ওই ফর্মুলাটা থেকে একটু উল্টা, tan থিটা ইকুয়াল টু থাকবে কি জি বাই ভি স্কয়ার আর, সরি জি আর বাই ভি স্কয়ার, তাই না, এটাই তো থাকে, ভাগ দাও, এটাই তো থাকে, তাই না, এটাকে এটা দিয়ে ভাগ দিছো, আর আর কাটাকাটি, উপরে থাকবে জি আর ভি স্কয়ার বাই আর, তো আরটা উল্টাই গেছে, উল্টে গেলে এটা থাকে। তোমার এখান থেকে লাগবে কাকে, তোমার এখান থেকে লাগবে স্পিড, ভি কে লাগবে, ভি কে ছাড়া বাকি সবকে অন্য পাশে করে দাও, ভি কে ছাড়া বাকি সবকে অন্য পাশে করে দাও, থিটার ভ্যালু বসাই দাও, থিটার ভ্যালু বসাই দাও। এখন বলতে পারো ভাইয়া থিটার ভ্যালু কই পাবো, থিটার ভ্যালু কই পাবো, এইটার জন্য আচ্ছা ভ্যালু বসানোর আগে থিটার ভ্যালু তো নাই, কি করা যায়, কি করা যায়, কি করা যায়, এখানে ভি স্কয়ার থাকুক, ডিরেক্টলি বের করা যাবে না, কি করা যায়, খেয়াল করো এই থিটাটা আবার কে, এই কোণটাও না, এই কোণটা কি থিটা না, থিটা। হাইটটা কত আমরা জানি, হাইটটা তো আমরা জানি, হাইটটা কত, হাইটটা হচ্ছে 9.8 সেন্টিমিটার, মিটারে নিলে 0.098 নাকি, 9.8 ভাগ 100, 0.098 মিটার, ঠিক আছে। এই হাইটটা, এইটা কি ব্যাসার্ধ না, এটা তো ব্যাসার্ধ অবশ্যই কোণকের, এটা কি ব্যাসার্ধ স্মল আর, তাহলে এই কোণের সাপেক্ষে চিন্তা করো, আমি এটা একটু ছিঁড়ে এদিকে নিয়ে আসি, শুধু এতটুকু অংশটাতে ছিঁড়ে নিয়ে আসলাম, এতটুকু অংশটা, ঠিক আছে। এটা ছিল ব্লু কালারের লাইনটা, ব্লু কালারের লাইন, ওকে ঠিক আছে। এটা সেই থিটাটা, এটা সেই এইচটা, এটা সেই আরটা, তাহলে সম্পর্কটা কি হবে তাদের মধ্যে, এই থিটার সাপেক্ষে এটা কি লম্ব, আর এটা কি আরটা কি লম্ব, আর এইচটা কি, এইচটা হচ্ছে ভূমি, তাই না। সো এটা তো বড়টা, রাইট, এটা বড়, মানে পিথাগোরাসের মধ্যে এটা হচ্ছে অতিভুজটা, তাহলে আমি বলতে পারি না tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি আর বাই এইচ। তাহলে এখন এই জায়গায় এটা বসাই দিই, চলো এই tan থিটার জায়গায় বসাই দাও আর বাই এইচ ইকুয়াল দিয়ে ওই পার্টটা বসাও যেটা ছিল ডান পাশে, তাহলে আর 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 কাটাকাটি, এখন তুমি ভি দিয়ে বের করতে পারবো আরামসে, ভি স্কয়ার, ভি গেল √GH, হ্যাঁ ঠিক আছে, √GH, ওকে। তাহলে এখন ভ্যালু বের করো, 9.8 গুণন 0.098, তাহলে 0.98, ঠিক আছে, 0.98 মিটার পার সেকেন্ড। তাহলে কয়েকজন সঠিক উত্তর দিছো প্রথমে, থ্যাংক ইউ, যারা 0.98 দিছো, কেমন ক্লিয়ার, বোঝা গেছে, বোঝা গেছে, ক্লিয়ার, বোঝা গেছে কিনা বলো, বুঝছো। অরূপ দত্ত সঠিক করছো, শ্রাবণী সঠিক করছো, নাজমুস সাকিব সঠিক করছো, শাহনাজ পারভিন সঠিক করছো, অজয় চক্রবর্তী, অপু সরকার সবার আগে সঠিক করছো, ওকে। তাহলে সামনের দিকে আগাই নাকি, তাহলে সামনের দিকে আগাই। আচ্ছা, সামনে যেই জিনিসগুলো আছে এই জিনিসগুলো বেসিক্যালি
আমি টাইনে টাইনে একটু দেখাই যাব, কারণ এগুলা আমার বেসিকের পড়া, একদম বেসিক ভিডিওতে আছে। এইগুলো নিয়ে নেক্সট ক্লাসে ম্যাথ হবে, কিন্তু আজকের ক্লাসে জাস্ট বেসিকগুলো আমি একটু টাইনে টাইনে দেখা যাবো, কি কি পড়বা কি কি না পড়বা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই ম্যাথটা আমরা পরেই করি, এটা তাহলে আচ্ছা এই ম্যাথটা থাকুক, এই ম্যাথটা লাগবে না তোমাদের, এরকম টাইপের করছি আমরা এখান থেকে। হ্যাঁ, তাহলে দেখো এই জায়গাটার মধ্যে আমরা জড়তার সংজ্ঞা পড়ে নিব। এখানে দুইটা জিনিস দেখাইছি ভাইয়া, এগুলোর ভিডিও আছে এক্সপ্লেইন মি বাটনে। নেক্সট ক্লাসে আসার আগে কিন্তু হোমওয়ার্ক আছে, নেক্সট ক্লাসে আসার আগে হোমওয়ার্ক হচ্ছে এই ভিডিওগুলো দেখা, আমার বেসিক ভিডিওগুলো ভালো করে দেখা। কোন ভিডিওগুলো? এখানে এক্সপ্লেইন মি বাটনে ক্লিক করলে যেগুলো লাগবে সেগুলো, যেগুলোতেই এক্সপ্লেইন মি আছে সেগুলো দেখাটা মাস্ট ফরজ। এটা যদি না দেখো তাহলে আমি আমার চলতরিৎ আর নিউটনীয় বলবিদ্যা শেষ করা যাবে না। তোমাদের এইচএসসি পরীক্ষার আগে এই দুটো জিনিস শেষ করা ইম্পসিবল, তোমরা যদি এই জিনিসটা না দেখো, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু নেক্সট ক্লাসে আসার আগে দেখে নিবা। এখানে জড়তা নিয়ে ভাইয়া আলোচনা করছি, জড়তা নিয়ে এক্সপ্লেইন বাটনে ক্লিক করবা, পুরো ব্যাখ্যা ভাঙায় ভাঙায় বলা আছে। জড়তার ভ্রামক এগুলো নিয়ে ফুল আলোচনা আছে। তোমাদের এই পিডিএফটা দিয়ে দিব, পিডিএফে অ্যাডোব প্রিমিয়ার, অ্যাডোব রিডার নামাই নিবা মোবাইলে বা ল্যাপটপে, নামাই নিয়ে এই পিডিএফটা ডাউনলোড দিবা, অ্যাডোব রিডার দিয়ে ওপেন করবা, ওপেন করে এই স্লাইডের এই জায়গাগুলোতে এক্সপ্লেইন বাটনগুলোতে ক্লিক করবা, প্রত্যেকটা পেজ আলাদা আলাদা করে বুঝাই দিবে। মাস্ট, এগুলো মাস্ট, এটা মাস্ট। এটা নিয়ে আমি আলোচনা করতেছি না, কারণ এগুলো খুব অনেক সময় নিয়ে ব্যাখ্যা করা আছে, আর এগুলো একদম বেসিকের পড়া, ঠিক আছে? এইগুলা মাস্ট, এই জায়গায় এগুলো মাস্ট। এখানে একটা প্রুফও দেওয়া আছে, এই জিনিসগুলো মাস্ট। এই যে এই জায়গায় যে জিনিসগুলো আছে এগুলো প্রত্যেকটা এক্সপ্লেইন বাটনে ক্লিক করলেই ব্যাখ্যা পেয়ে যাবা। এইগুলো মাস্ট দেখতে হবে। নেক্সট ক্লাসে আসার আগে আমি কিন্তু খবর নিব, নেক্সট ক্লাসে আসার আগে কারা কারা দেখছো, না দেখলে পরে ক্লাস করা দরকার নেই, কারণ নেক্সট ক্লাসে আসার আগে অবশ্যই এই জিনিসগুলো লাগবে। এগুলো একদম ভাঙায় ভাঙায় ব্যাখ্যা করা আছে, ঠিক আছে? ওকে, এগুলো ভাঙায় 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 ব্যাখ্যা করা আছে এই জায়গায় যত কিছু। এখানে কিন্তু অনেকগুলো স্লাইড, এখানে অনেকগুলো স্লাইড, প্রায় 60টার মতন স্লাইড আছে, যেটা পরের ক্লাসে আসার আগে অবশ্যই পড়ে আসতে হবে। প্রত্যেকটার মধ্যে এক্সপ্লেইন মি বাটন আছে, ক্লিক করবা, ক্লিক করলে বুঝাই দিবে। ললিপপের ম্যাথ আছে, এই ম্যাথগুলোও দেখবা, একদম ব্যাখ্যা করা আছে, বেসিকের ম্যাথ, তাই আমি এগুলো দেখাচ্ছি না। নেক্সট ক্লাসে এইগুলো থেকে কিছু সমস্যা থাকলে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব, আর এগুলোরও কয়েকটা জিনিস যদি একবারে না বুঝো সেই জিনিসগুলো দেখাই দিব। নেক্সট ক্লাসের মধ্যে আমরা নিউটনীয় বলবিদ্যা শেষ করব ইনশাল্লাহ। সো এই জিনিসগুলো যেগুলো আছে এগুলো সবগুলোর ব্যাখ্যা আছে ভাঙায় ভাঙায়, এগুলো মাস্ট দেখে নিবা। এই সাইডটা আমি দিয়ে দিব আজকে, ঠিক আছে? এটা আমি দিয়ে দিব আজকে, মাস্ট দেখতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আজকের ক্লাসটাতে আমরা বেসিক্যালি আর কিছু পড়তেছি না। আজকের ক্লাসটাতে আমি পুরো জিনিসগুলো দিয়ে দিচ্ছি, যেগুলোর এক্সপ্লেইন মি বাটনে ক্লিক করে তুমি ব্যাখ্যা পেয়ে যাবা। ব্যাখ্যার জন্য আমি আর আলাদা করে কাজ করতেছি না, এই কারণে যে সময়টা কম তোমাদের, না হলে আমি এই জিনিসগুলো পুরো ধরে 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 পড়াইতাম, কিন্তু এর জন্য আমার আরো 1 থেকে 2টা ক্লাস এক্সট্রা লাগবে, নেক্সট ক্লাসে শেষ করা যাবে না। তো তোমরা এই জিনিসগুলো যেহেতু আমারই ব্যাখ্যা, আরেকজনের ব্যাখ্যা হইলেও বলতাম ঠিক আছে যে আমি এটা পড়াইনি, আমারই ব্যাখ্যা আছে, এক্সপ্লেইন মি বাটনটাতে জাস্ট ক্লিক করবা, ক্লিক করে এই জিনিসটা দেখে নিবা, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা আমরা বেসিক্যালি এই জায়গায় রাখতেছি। পরের ক্লাসে আমরা এই জায়গাটা থেকে পড়া শুরু করবো। এখন থেকেই তোমার, যেহেতু আমি ছুটি দিয়ে দিছি এখন 1 ঘন্টা 10 মিনিট, আমি নর্মালি আরো বেশি পড়াই, তো 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে ছুটি দিয়ে দিছি, তোমাদের এখনই আমি পিডিএফটা দিয়ে দিব, জাস্ট ক্লাসটা শেষ হবে একদিক দিয়ে, পিডিএফটা দিয়ে দিব আরেক দিক দিয়ে, এখনই পড়া শুরু করো। মনে করো যে লাইভ ক্লাসই হচ্ছে, লাইভ ক্লাসই হয়ে পড়া শুরু করো। কেন? কারণ এই সেম জিনিস আবার পড়াইলে, এই ক্লাসটা নর্মালি লাইভে পড়াইতে একটু সময় বেশি লাগে, রেকর্ডেড কন্টেন্টে দ্রুত হয়, রেকর্ডেড করা আছে সুন্দরভাবে, ঠিক আছে? তারপরও যদি কারো কোনো সমস্যা থাকে, কোনো সমস্যা থাকলে পরের ক্লাসটা কোনো সমস্যা থাকলে পরের ক্লাসে আমরা জুমে আসব, জুমে আইসে কথাবার্তা বলবো, একবারে সবকিছু ক্লিয়ার করবো, ঠিক আছে? পরের ক্লাসে একদম শুরুতে জুমে থাকবো ভাইয়া, ঠিক আছে? পরের ক্লাসে জুমে এই যে এই জিনিসগুলো পড়ছো, পড়া হয়েছে, পড়া হওয়ার পরে কোনো একটা জায়গা বুঝি নাই, ভাইয়াকে বলবা ভাইয়া জুমে থাকবো, জুমে থেকে পুরোটা সলভ করাই দিব, ঠিক আছে? আর যদি বলো যে ভাইয়া না আপনি আবার পড়াই দেন পুরাটা প্রথম থেকে, আমি কালকে নেক্সট ক্লাসে পুরাটাই পড়াই দেবো, কিন্তু সেই ক্ষেত্রে চলতরিৎ হয়তো শেষ করতে পারবো না তোমাদের, 15 তারিখের আগে চলতরিৎ শেষ করতে পারবো না, সেই ক্ষেত্রে আমি নিউটনীয় বলবিদ্যাটাই পড়াই শেষ করবো। অর একটা অপশন, তোমরা পড়ে নিবা, প্রশ্ন থাকলে জুমে বলবা,
প্রশ্ন দ্রুত সলভ করে তারপরে এইগুলো রিলেটেড ম্যাথ দেখবো, দেন এরপরে চলতরিৎ ধরে নভেম্বরের 15-র মধ্যে আমরা চলতরিৎ শেষ করে দিব। সো এই দুইটা অপশন আমার কাছে আছে। সো এর জন্যই আমি আজকের ক্লাসটা এক্সপ্লেন মি বাটন সহ পিডিএফটাই তোমাদের দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আজকে সবাইকে আল্লাহ হাফেজ। সবাই এই জিনিসগুলো এখনই পড়া শুরু করে দিবা।